তো এখন আমরা পড়ব লেসন 3 অ্যান এপ্রিল ডে। লিখেছেন কে? হেনরি ওয়াটসওয়ার্থ লংফেলো, যিনি একজন হচ্ছেন বিখ্যাত আমেরিকান পোয়েট। ঠিক আছে, তিনি বেসিক্যালি লিরিক্যাল পোয়েমস মানে লিরিক্যাল মানে হচ্ছে কাব্যিক আর ছন্দময়, দুটোই হতে পারে। ছন্দময় কবিতা লিখতে একটু বেশি পছন্দ করতেন। যদি আমরা ওর কবিতার রাইম স্কিমগুলো দেখি তাহলে একটু ছন্দ আমরা কিন্তু খুঁজে পাবো। ওয়ার্ডের শেষ ওয়ার্ডগুলো যদি আমরা নোটিস করি, যেমন ধরো ব্রিংস, তার সঙ্গে সেকেন্ড লাইন বাদ দিয়ে থার্ড লাইনটা ম্যাচ খাচ্ছে, স্প্রিংস। এগেইন তেমনি ফোর্থ লাইনে প্লেন, ওয়েল, ফোরটেল, ফর্মস, স্টর্মস, এটসেট্রা আর কি। তো যদি আমরা দেখি দ্য উইন্ড ক্যাপের মতনই কিন্তু এখানে টাইটেলটাতেও লেখা আছে অ্যান এপ্রিল ডে। অ্যান একটা আর্টিকেল, যেটা ডিস্টিংক্টলি কাউকে বোঝায় না, যার মানে হচ্ছে একটি। এপ্রিল একটা প্রপার নাউন, একটা মান্থের নাম, আর ডে একটা কমন নাউন, যেটা দিনকে বোঝায়। অ্যান এপ্রিল ডে, এখানে এপ্রিল মাসের একটা দিনের কথা বলা হচ্ছে। মানে সাধারণ একটা এপ্রিল, আমেরিকার একটা সাধারণ এপ্রিল মাসের যে কোনো একটা সাধারণ দিনের কথা বলা হয়েছে। আর বলছেন কে? হেনরি ওয়াটসওয়ার্থ লংফেলো। তো আমরা একবার কবিতাটা পড়ে দেখি ভদ্রলোক কি বলতে চাইছেন। হোয়েন দ্য ওয়ার্ম সান, যখন সেই উষ্ণ সূর্য, দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট, যা আনে সিড টাইম মানে বীজ বপনের সময়, অ্যান্ড হারভেস্ট এবং শস্য সংগ্রহ করার সময়, কমার পর হ্যাজ রিটার্নড এগেন মানে আবার ফিরে এসেছে। মানে বলতে চাইছে বীজ বপনের আর শস্য সংগ্রহের যে সময়টা, সেটা উষ্ণ সূর্যটা আবার নিয়ে এসেছে। ইট ইজ সুইট। যদি একটু ভালো করে নোট করো, আমি কিন্তু প্রথমে ইট বললাম, কিন্তু এখানে অ্যাপোস্ট্রফি টি লেখা আছে। তো বেসিক্যালি এটা ফোনিক্সের নিয়ম, ঠিক আছে। এটার মানে হচ্ছে ইটের আইটাকে উজ্জ রাখা বা স্ট্রেস সিলেবেলের বাইরে রাখা, ওখানে স্ট্রেস দিয়ে বলা যাবে না, কিন্তু যেহেতু তোমাদের সুবিধার জন্য আমাকে ওটাকে বলতে হচ্ছে ইট, ঠিক আছে। ইট ইজ সুইট, এটা মিষ্টি বা সুন্দর বা আরামদায়ক। টু ভিজিট, দেখা করা। কি দেখা করা? না দ্য স্টিল উড, সেই শান্ত বনটা বা শান্ত জঙ্গলটা। হোয়ার স্প্রিংস, যেখানে ফোটে বা যেখানে ছড়ায় কি? দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমতল ভূমি বা আমাদের এই যে ভূমি, মাটির প্রথম ফুলটা ফোটে। তো বেসিক্যালি 4 লাইনে কি বলতে চাইলো? অ্যাকচুয়ালি আমেরিকার ওই দিকের যে শীতকাল, সেটা ভারতের শীতকালের থেকে যথেষ্ট ব্রুটাল, যথেষ্ট কঠিন। কারণ ওখানে আমরা জানি যে ঘন ঘন তুষারপাত হয়। তার কারণ অবশ্য স্বাভাবিক, কারণ যেহেতু কর্কট ক্রান্তি রেখার অনেক অংশই ওপর দিকে আমেরিকাটা, আর গ্রিনল্যান্ডের খুব কাছে, তাই সেখানে শীতকালটা একটু বেশি চরম ভাবাপন্ন আমরা ধরতে নিতে পারি। এবার সেখানে যখন গ্রীষ্মকাল আসে, সেই গ্রীষ্মকাল আমাদের ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কাঠফাটা গ্রীষ্মের মতো মোটেও হয় না। সেই গ্রীষ্মকাল হয় বড়ই মনোরম, কারণ সেই তুলোর মতো বরফগুলো আস্তে আস্তে গলে যায়, জমিগুলো আবার ভিজিবল হয়, আবার দেখা যায়, আর ওয়েদারটা খুব সুন্দর হয়। সেই জন্যই এখানে বলছে যে সেই জন্যই দেখো আনন্দের সঙ্গে কবি বলছে কি, যে সেই উষ্ণ সূর্য আবার ফিরে এসেছে। তার মানে কি?
সেই সাদা বরফের এই যে তুলোর মতো সিনগুলো, যেটা দেখতে দেখতে কবি মানে বিরক্ত হয়ে গেছে, সেই জিনিসটা আর দেখতে হবে না তাকে। আর কবি ফিরে যাবে কোথায়? সেই শান্ত জঙ্গলে, স্টিল উডে। কেন না, সেইখানেই জমিতে প্রথম ফুলটা ফোটে। তার মানে কি, এখন জমির মধ্যে কোনো বরফ নেই, সেখান থেকে সরে গেছে সব কিছু। সেই জমিটা এখন পুরোপুরি ফুল ফোটার উপযুক্ত। আর সেই ফুল ফুটলে সেই জমিটা সুন্দর লাগবে, আর কবি সেই সৌন্দর্যটাই উপভোগ করতে যাবে শান্ত জঙ্গলে। ঠিক আছে, নেক্সট প্যারায় যাচ্ছি। মানে যদি প্রথম প্যারার কথা বলি, প্রথম প্যারাতে যদি দেখি আমরা নর্মালি আমেরিকাবাসীদের কাছে কেন এই এপ্রিল মাসটা, কেন এই এপ্রিল মাসের দিনগুলো একটা ব্লেসিং, একটা আশীর্বাদ, সেটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখলাম একটা লাইনে কবি বলেছে হ্যাজ রিটার্ন এগেন। তার মানে কবিরও মনে মনে একটু ইচ্ছা ছিল বা একটুকু গভীর টান ছিল এই এপ্রিলের দিনের প্রতি, এই গ্রীষ্মকালের প্রতি। ঠিক আছে, অবভিয়াসলি যেহেতু আমেরিকার উত্তর গোলার্ধে, দক্ষিণ আমেরিকা দক্ষিণ গোলার্ধে, আর আমেরিকার উত্তর গোলার্ধে যদি আমরা ধরি তাহলে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল, আর অবশ্যই যদি দক্ষিণ গোলার্ধ ধরি তাহলে সেটা শীতকাল হবে। কিন্তু যেহেতু লং ফেলোর কথা বলা হচ্ছে, তাহলে উত্তর গোলার্ধটাই ধরে নেওয়া যায়। তো উত্তর গোলার্ধে যেহেতু গ্রীষ্মকাল ভারতের মতোই, তো সেখানেও নিশ্চয়ই গ্রীষ্মকালটাই উপভোগ করবেন। দ্বিতীয় প্যারায় যদি আমরা আসি, তো দ্বিতীয় প্যারাতে যদি বলি, দ্বিতীয় প্যারায় কবি কিন্তু নিজের ভালোবাসার কারণটা বলেছেন। যদি দেখি, দেখো, আই লাভ দ্য সিজন ওয়েল। আমি এই ঋতুটাকে ভালোই পছন্দ করি বা ভালোই ভালোবাসি। কেন না, বলছে হোয়েন, যখন ফরেস্ট গ্লেডস, মানে জঙ্গলের যে ভূমিটা, জঙ্গলের যে সমতল ভূমিটা, আর টিমিং, চকচক করে, টিমিং মানে চকচক করা, উইথ ব্রাইট ফর্মস, সব থেকে উজ্জ্বল অবস্থাতে চকচক করে। স্বাভাবিকই, বরফ যেহেতু গলে চলে গেছে, তাই এখন সমতল ভূমি পরিষ্কার সবুজ সতেজ। তাই সূর্যালোক যখন পড়ে বা চাঁদের আলো যখন পড়ে, সে এলাকাটা স্বাভাবিকই চকচক করবে। আর একটা কারণ বলছেন কি, নর ডার্ক, কোনো অন্ধকার না, অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস, এবং অনেকগুলো ভাঁজ করা মেঘও, মানে অনেক ঘন মেঘও পারে না। কি পারে না? না, ফোরটেল, ভবিষ্যৎবাণী করতে। কিসের ভবিষ্যৎবাণী? না, দ্য কামিং অন অফ স্টর্ম, মানে আসছে যে ঝড়টা, ঝড়ের যে আগমনটা, দ্য কামিং অন অফ স্টর্ম, ঝড়ের যে আগমনটা, সেটা কোনো অন্ধকার বা কোনো ঘন মেঘেরা ভবিষ্যৎবাণী করতে পারে না। এই দুটি কারণে কবির কিন্তু এই সিজনটাকে খুব ভালো লাগে। পরের যদি প্যারায় যাই, তো পরের প্যারাতে আমরা নোটিস করব যে পরের প্যারাতে কিন্তু এই এপ্রিল মাসের দিনগুলো গাছেদের জন্য কিভাবে উপকার করে সেটা বুঝতে পারবো। তো দেখো, বলছে ফ্রম দ্য আর্থস লুজেন্ড মোল্ড, পৃথিবীর সেই আলগা হওয়া মাটির ঢিপি থেকে, দ্য স্যাপলিং, চারা গাছগুলো, ড্রজ, টেনে নেয়, ইটস সাস্টেন্যান্স মানে হচ্ছে খাবার। পৃথিবীর আলগা বা পৃথিবীর এই নরম মাটির ঢিবি থেকে দ্য স্যাপলিং, চারা গাছগুলো, ড্রজ, টেনে নেয়, ইটস সাস্টেন্যান্স, এর খাবারগুলো, অ্যান্ড থ্রাইভস, এবং বাড়িয়ে তোলে বা সারিয়ে তোলে। কি সারিয়ে তোলে?
দ্রো স্ট্রাইকেন টু দ্য হার্ট, সেই মানে গাছেদের মনে আঘাত করার মধ্য দিয়ে, উইথ উইন্টার্স কোল্ড, যেটা শীতের ঠান্ডায় শক্ত হয়ে গেছিল। মানে বলতে চাইছে কি না, নরম যে পৃথিবীর মাটি, সেখান থেকে ছোট ছোট চারা গাছগুলো খাবার সংগ্রহ করে। কারণ এতদিন শীতকাল যেহেতু ছিল, সেই জন্য খাবার যেহেতু সংগ্রহ করতে পারেনি, কারণ চারপাশ বরফে ঢাকা ছিল। কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকাল, তাই বরফ আর গাছে নেই, চারিদিক একদম পরিষ্কার মনোরম, তাই তারা এবার সেই নরম ভেজা মাটি থেকে তারা খাবার সংগ্রহ করছে। আর খাবার সংগ্রহ করার সাথে সাথেই তারা নিজেকে সারিয়েও নিচ্ছে। কি থেকে সারিয়ে নিচ্ছে না, বলছে দো স্ট্রাইকেন টু দ্য হার্ট উইথ উইন্টার্স কোল্ড, মানে ওই যে গাছেদের হৃদয়টা বা গাছেদের যে মনখানা, যেটা শক্ত হয়ে গেছিল, যেটা কঠিন হয়ে পড়েছিল ফ্রম উইথ উইন্টার্স কোল্ড, শীতের ঠান্ডায়, তাকে আঘাতের মধ্যে দিয়ে, দো স্ট্রাইকেন মানে বারবার আঘাতের মধ্যে দিয়ে তাকে সারিয়ে তুলছে, মানে তাকে যেন জাগাচ্ছে, শীত ঘুম অবস্থা থেকে তাদের মনগুলোকে যেন জাগিয়ে দিচ্ছে এই খাবারগুলোকে। আর এই জাগানোর মধ্যে দিয়ে কি হয় না, বলছে দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, সেই ঝিমিয়ে পড়া গাছগুলো, ড্রুপিং মানে ঝিমিয়ে পড়া গাছগুলো কি করে, রিভাইভস, নিজেকে শুশ্রূষা করে, নিজেকে আবার সারিয়ে তোলে। ঠিক আছে, থার্ড প্যারাতে তাহলে বুঝতে পারলাম যে গাছেদের কিভাবে উপকার হয় এপ্রিলের দিনগুলোয়। এবার পরের প্যারাতে দেখব যে উদ্ভিদ জগৎ না, প্রাণী জগৎ বলতে ছোট ছোট যে সমস্ত প্রাণীরা গাছেদের উপর নির্ভরশীল, তাদের কিভাবে উপকার হয় এই এপ্রিলের দিনগুলোতে, সেটা বলা আছে। তো যদি দেখো, দ্য সফটলি ওয়ার্বল সং, সেই সুমধুর বা নরম বা কোমল ওয়ার্বেল সং বা শ্রুতিমধুর যে গানগুলো, কামস আসে, ফ্রম দ্য প্লেজেন্ট উড, সেই শান্ত জঙ্গল থেকে, সেই মনোরম জঙ্গল থেকে, অ্যান্ড এবং কালার ডুইংস, এবং সেই রং বেরঙের ডানাগুলো, রঙিন ডানাগুলো, গ্ল্যান্স উঁকি মারে বা দেখা দেয়, কুইক এক পলকের জন্য বা খুব তাড়াতাড়ি, ইন দ্য ব্রাইট সান উজ্জ্বল সূর্যের আলোতে, দ্যাট মুভস অ্যালং, যেটা সরে সরে যায় বা যেটা উড়ে উড়ে যায়, দ্য ফরেস্ট ওপেনিং, সেই জঙ্গলের খোলা জায়গাটাতে। তো বেসিক্যালি এখানে কাদের কথা বলা হলো, যদি আমরা ভালোভাবে নোটিস করি, তো এখানে সফটলি ওয়ার্বেল সং আর কালার ড্রয়িংস, এই দুটো অ্যাডজেক্টিভ দিয়ে আমাদেরকে বোঝানো হলো যে প্রাণী জগৎ বলতে বেসিক্যালি গাছের পাখিগুলো, আর যদি আরও ভালোভাবে বলি তো প্রজাপতিগুলো, মানে কীটপতঙ্গগুলো, ছোট ছোট প্রাণীরা যারা উদ্ভিদদের উপর ভরসা করেই বেঁচে থাকে, তাদের উপকার হয়েছে। কেন না, প্রবল শীতে তারা যেহেতু বাইরে বেরোতে পারেনি, এখন তারা বাইরে ইজিলি বেরোতে পারছে। কেন না, এখন গ্রীষ্মকাল, তারা তারা কিচিরমিচির করে গান করছে, যেটা খুব শ্রুতিমধুর আর সুন্দর, জঙ্গল থেকে ওরা গান করছে। আর কালার ড্রয়িংস বা রঙিন ডানাগুলো, মানে যদি বলি কোনো পাখি বা প্রজাপতিরা কি করছে, গ্ল্যান্স কুইক, দেখা দিচ্ছে অল্প সময়ের জন্য বা উঁকি দিচ্ছে অল্প সময়ের জন্য, ইন দ্য ব্রাইট সান সূর্যালোকের মধ্যে, আর দ্যাট মুভস অ্যালং, যেটা সরে সরে যাচ্ছে বা উড়ে উড়ে যাচ্ছে, দ্য ফরেস্ট ওপেনিং, জঙ্গলের খোলা জায়গাটা দিয়ে। স্বাভাবিক কথা, জঙ্গলে এখন আর কোনো বরফ নেই, সেটা এখন টিমিং, গ্লেডস আর টিমিং উইথ ব্রাইট ফর্ম, সবচেয়ে উজ্জ্বলভাবে অবস্থায় আছে, তাই সবাই এখন খুশি অবস্থায় আছে।
তো বেসিক্যালি এটা এপ্রিলের দিনে দিন অবস্থার কথা বলা হলো, কিন্তু একটা দিনের মধ্যে 12 ঘন্টা দিন আর 12 ঘন্টা রাত দুটো ইনক্লুড থাকে, তাই রাতের অবস্থাটা লাস্টের 4 লাইনে বলা হয়েছে। দেখো বলছে হোয়েন, যখন দ্য ব্রাইট সানসেট ফিলস, যখন উজ্জ্বল, সানসেট মানে হচ্ছে সূর্যাস্ত, সূর্যাস্ত ফিলস ভরিয়ে দেয়। তো বেসিক্যালি আমরা যদি একটুকু খেয়াল করি, সূর্যাস্তর সময় আমাদের পশ্চিম আকাশ কিন্তু অরেঞ্জ কালারে রাঙা থাকে, কিন্তু অরেঞ্জ কালারটা কি সত্যি উজ্জ্বল? আমরা যদি ভালো করে নোটিস করি, উজ্জ্বল রং বলতে আমরা তাদেরকেই বলি যে সমস্ত রঙগুলো অন্য বাকি রঙগুলোকে ছাপিয়ে উঠে যায়। যেমন ধরো হোয়াইট, সাদা রঙটা, সাদা রঙটাকে উজ্জ্বল বলা যায় কেন না, সাদা রং যে কোনো রঙকে ফেড করতে সাহায্য করে। ডিপ গ্রিন যদি আমরা রাখি, তার উপর যদি সাদা রং দেওয়া হয় সেটা লাইট গ্রিন হয়ে যায়। ডিপ ব্লু যদি দেওয়া হয় সেটা লাইট ব্লু হয়ে যায়। ডিপ পার্পল যদি দেওয়া হয় সেটা লাইট ভায়োলেটে পরিণত হয়ে যায়। দ্যাট ইজ দ্য পাওয়ার অফ দ্য হোয়াইট কালার। কিন্তু এখানে বলা হচ্ছে ব্রাইট, উজ্জ্বল, অথচ সানসেট মানে সূর্যাস্ত। সূর্যাস্ত কি করে উজ্জ্বল হতে পারে? দ্য আনসার ইজ দ্যাট, যে এখানে সূর্যাস্ত অবস্থার কথা বলা হয়নি, এখানে সূর্য অস্ত যাওয়ার পরের অবস্থাকে বলা হচ্ছে, দ্যাট ইজ দ্য মুন, সেয়া চাঁদ। এখানে বলা হচ্ছে দ্য ব্রাইট সানসেট মিনস কলস, এখানে উজ্জ্বল চাঁদটার কথা বলা হচ্ছে, যেটা এপ্রিলের রাতে আমরা দেখতে পাই, গ্রীষ্মের রাতে যেটা প্রায়শই আকাশে ওঠে। হোয়েন দ্য ব্রাইট সানসেট ফিলস, যখন সেই উজ্জ্বল চাঁদের আলো ভরিয়ে দেয় দ্য সিলভার উডস, সেই রূপলি জঙ্গলটাকে, উইথ লাইট, আলো দিয়ে। আচ্ছা, এখানে জঙ্গলটাকে রূপলি কেন বলা হচ্ছে? বেসিক্যালি চাঁদের আলোটা হচ্ছে সাদা, সাদা নয় ঠিক, অনেকটা রূপলি কালারের, রূপলি সাদা। সেই রূপলি সাদা আলো যখন অন্ধকার জঙ্গলের ওপর পড়ে, তখন সেই জঙ্গলটাও যেন রূপলি রঙে রাঙা হয়ে গেছে কবির মনে হচ্ছে। তাই এখানে বলছে যে উজ্জ্বল চাঁদের আলো রূপলি জঙ্গলকে ভরিয়ে দিচ্ছে আলো দিয়ে। দ্যাট মিনস চাঁদের আলো জঙ্গলটাকে আরো সুন্দর করে দিচ্ছে, আলো রূপলি করে দিচ্ছে। আর কি বলছে? দ্য গ্রিন স্লোপ, সবুজ রঙের সেই ছোট ছোট ধাপগুলো, থ্রোজ, ফেলছে, ইটস শ্যাডোজ, এর ছায়াগুলো, ইন দ্য হলো অব দ্য হিল, পাহাড়ের গর্তে, পাহাড়ের গর্তে সেই সবুজ মাঠের যে ধাপগুলো আস্তে আস্তে ছায়া ফেলছে। অবভিয়াসলি পাহাড়ের যে গর্তগুলো, সে যেখানে চাঁদের আলো পৌঁছতে পারছে না সেখানটা অন্ধকার, আর যেখানে আলো পড়ছে সেই জায়গাটা আলোকিত করছে। কিন্তু পাহাড়ের, কিন্তু কবির মনে হচ্ছে যে চাঁদের আলোটা যেন গ্রিন স্লোস মানে ওই সবুজ রঙের যে ধাপগুলো ওরা শুষে নিচ্ছে, এবং তাদের যে উচ্ছিষ্ট অন্ধকারটা সেটা ছুড়ে দিচ্ছে কার জন্য না, পাহাড়ের গায়ে যে অন্ধকার গর্তগুলো রয়েছে, দ্য শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল, পাহাড়ের গায়ে যে হলো গর্তগুলো রয়েছে সেখানের দিকে এর ছায়াগুলো ছুড়ে দিচ্ছে। অ্যান্ড লাস্ট লাইনটা দেখো, অ্যান্ড এবং ওয়াইড, প্রশস্ত বা বিস্তৃত, দ্য আপল্যান্ড, সেই উঁচু জমিটা, সেই উঁচু জমিটা বলতে যে ফাঁকা মাঠটা যেখানে পরিষ্কার আলো পড়ছে, সেই প্রশস্ত ফাঁকা জমিটা, ওয়াইড দ্য আপল্যান্ড, কি হচ্ছে? গ্লোজ, আলোকিত হচ্ছে, চকচক করছে।
তো বেসিক্যালি পুরো কবিতাটার মধ্যে কবি কি বলতে চাইলেন না, কবি একটা সাধারণ এপ্রিলের দিনের কথা আমাদের সামনে তুলে ধরলেন যে এপ্রিল মাসে আমেরিকায় গ্রীষ্মকাল ঠিক কি রকম হয়। না, আমেরিকায় বীজ বপনের সময় আসে, যে ফসলগুলো রেডি হয়ে গেছে সেই ফসলগুলো হারভেস্ট করা হয়, তোলা হয়। আর কি, গ্রীষ্মকালে ওইদিকে বৃষ্টি যখন আসে, তখন বৃষ্টি বা ঝড় যখন আসে, সে তার খবর কোনো মেঘ দিতে পারে না, তার খবর কোনো অন্ধকার অবস্থা দিতে পারে না। মানে ওখানে যখন ঝড় আসে হঠাৎই আসে, স্বাভাবিকই যেমন গ্রীষ্মকালে কালবৈশাখী ঝড় আসে আমাদের এইদিকে হঠাৎই আসে, ঠিক সেই রকমই ওইদিকে যখন ঝড় আসে ওদিকেও তেমনি হঠাৎই আসে। থার্ড পয়েন্ট কি বলতে চাইলো, যে এই সময় বন জঙ্গলগুলো একটু শান্ত হয়ে থাকে। শান্ত মানে শান্ত কি জন্য না, শীতের এই যে অসম্ভব টর্চার, শীতের এই যে অসম্ভব যন্ত্রণা কষ্ট, সেখান থেকে গাছপালাগুলো যেন নিজেকে আস্তে আস্তে সারিয়ে নেয় এই সময়ের ব্যবধানে। কিভাবে না, ওই যে মাটি ভেজা, মাটি যেহেতু সুন্দরভাবে সুসজ্জিত আর উর্বর, সেখান থেকে ওরা খাবারগুলো সংগ্রহ করে। আর শীতে যে কষ্টটা তাদেরকে সহ্য করতে হয়েছে, গ্রীষ্মকালে সেই কষ্টটা আস্তে আস্তে সারিয়ে তোলে। আর শুধু প্রাণী জগতও না, উদ্ভিদ জগতও, উদ্ভিদ জগৎ না সরি, প্রাণী জগতও খুব খুশি হয়ে থাকে। প্রাণী জগৎ বলতে আমরা বেসিক্যালি কবির পার্সপেক্টিভ থেকে আমরা আমাদেরকেই তুলতে পারি, আমরাও খুশি হয়ে থাকি গ্রীষ্মকালে। কিন্তু প্রাণীরা যারা গাছের ওপরে নির্ভর করে থাকে, যেমন ছোট ছোট কীটপতঙ্গ, প্রজাপতিরা, পাখিরা, তাদের কিন্তু খুব আনন্দ হয়। তারা এই সময় গান করে গাছ থেকে, তারা এই সময় আলোতে বা রোদে দিনের বেলায় এক ডাল থেকে অন্য ডালে যায়, উড়ে উড়ে বেড়ায়, ঘুরে বেড়ায়, আনন্দ করে বেড়ায়। আর কি, এই সমস্ত ঘটনা দিনের বেলায় ঘটে যাওয়ার পর রাত্রেবেলা যদি ভাবা হয় যে খুব চরম ভাবাপন্ন, তা কিন্তু মোটেও নয়। কারণ রাত্রেবেলাতেও এখানে চাঁদের আলো জঙ্গলটাকে আলোকিত করে রাখে, চারিপাশ আলোতে চকচক করে। আর কি না, সব কিছু যেন মায়াময় আর রূপলি রঙে রাঙা থাকে। ঠিক আছে, যে ওয়ার্ডগুলোর মানেগুলো একটুকু নোট ডাউন করতে বলবো, সেগুলো হচ্ছে গ্লেড। গ্লেড মানে হচ্ছে যে জমি। কোন জমি না, যে জমিতে সামান্য স্বল্প ঘাস উঠে থাকে, সমতল ভূমি যেটা। টিমিং মানে চকচক করা। ফোরটেল মানে ভবিষ্যৎবাণী করা বা ভবিষ্যৎ বলতে পারা। সিড টাইম তো মানে বীজ বপন করা, হারভেস্ট মানে তো শস্য সংগ্রহ করা। স্প্রিংস এখানে কিন্তু ভার্ব হিসাবে ইউজ হয়েছে। স্প্রিং মানে হচ্ছে যেখানে ফোটা, ফুল ফোটা। আর কি, আর সেকেন্ড পেজে যদি বলি সাস্টেন্যান্স মানে হচ্ছে নিজের খাবার। এখানে যে নিচে দেখো লেখা আছে, দ্যাট হোয়াট ইজ নিডেড টু লিভ অ্যান্ড স্টে হেলদি, নিজেকে স্বাস্থ্যবান ও বেঁচে থাকার জন্য যা দরকার হয়, তো অবভিয়াসলি খাবার। অ্যান্ড থ্রাইভস মানে নিজেকে গ্লোজ বা নিজেকে রিকভার, নিজেকে সারিয়ে নেওয়া। স্ট্রাইকেন মানে আঘাত করা, স্ট্রাইকেন মানে আঘাত পাওয়া, স্ট্রাইকেন মানে আঘাত পাওয়া, স্ট্রাইকেন টু দ্য হার্ট, আঘাত পাওয়া ওই হৃদয়টাকে, যেটা শীতের ঠান্ডায় বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, ড্রুপিং মানে কি, ঝুঁকে পড়া বা ঝিমিয়ে পড়া। ওয়ারেবল মানে কিচিরমিচির শব্দ, পাখিরা যেমন কিচিরমিচির শব্দে ডাকে, সেটা ওয়ারেবল। গ্ল্যান্স মানে উঁকি দেওয়া বা দেখা দেওয়া। আর কি, আপল্যান্ড মানে জমি, উঁচু জমি। হলো মানে গর্ত। স্লোপ মানে হচ্ছে ধাপ, সিঁড়ির যেমন ধাপ হয় সেই ধাপ। ঠিক আছে,
আর সিলভার উড মানে জঙ্গল যেটা চাঁদের আলোয় আলোকিত। ঠিক আছে? সিলভার উড। ঠিক আছে? তো এই কবিতাটা এখানেই শেষ হলো। আর পরের ক্লাসে তখন আমরা লেসন 4 নিয়ে ডিসকাস করব। ঠিক আছে? ওকে। টিল দেন, বাই।